স্বাগত জীবিত সংবাদে, সাথে আছি শোভন আরেফ। নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া, এতে বিচলিত নয় বিএনপি, এমনটা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে আর কোনটি বর্জন করবে সেটি নির্বাচনের মাধ্যমে রায় দেবেন। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচনের আয়োজনে বাধার সৃষ্টি করছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এই আয়োজনে অংশ নেন ছাত্রদলের সিনিয়র নেতারা, ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা, তুলে ধরেন দেশের নানা ক্রান্তি লগ্নে ছাত্রদলের ভূমিকা। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত, আমাদের কমিটমেন্ট জড়িত, আমাদের রাজনীতি জড়িত। যখনই বাংলাদেশে কোনো ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আবারও বিএনপিকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে, সেটা সফল হতে দেবে না জনগণ। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশের বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে সংস্কারের পাশাপাশি নির্বাচন অনিবার্য। সংস্কার কার্যত অবশ্যই প্রয়োজন। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। বলেন, জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে তার নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে। দেশের প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান করবে, এটি গণতান্ত্রিক রীতি, এই নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায় মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। নেতাকর্মীদের মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন তারেক রহমান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন না দিয়ে কেবল বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইলে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের মতো পরিণতি হবে। চট্টগ্রামে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে। এইটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। কিন্তু সরকার যেভাবে বিভেদ তৈরি করছে তাতে সংস্কার বা ভালো নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে দলের প্রধান কার্যালয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এই মন্তব্য করেন। ৪ঠা ডিসেম্বর উনি যখন জাতীয় বিরোধ জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সেখানে 48টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল বাদে বাকি 30টি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন এবং সেই বিভাজনের পর দেখা যাচ্ছে এখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরির কাজ শুরু হবে শিগগিরই এবং শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরি করাই নতুন বছরের সরকারের মূল চ্যালেঞ্জ। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাও সরকারের আরেকটি চ্যালেঞ্জ। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটি তাদের নিজস্ব ব্যাপার, এটি দেখবে নির্বাচন কমিশন।
আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। প্রায় 150 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। আর 29টি ব্যাংক হিসেবের সন্দেহজনক লেনদেন হয়েছে 665 কোটি টাকা। এসব তথ্য দিয়ে আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ব্রিফিংয়ে জানানো হয়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন আনিসুল। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুদকের আইন উপদেষ্টা হন আনিসুল হক। 2014 সালে এমপি নির্বাচিত হওয়ার পর পান আইনমন্ত্রীর দায়িত্ব। এরপর 2018 এবং 24 সালের জানুয়ারির নির্বাচনেও মন্ত্রিত্ব পান আনিসুল। সদ্য গত হওয়া বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা আনিসুল হক ঢাকার সদরঘাটে শেখ হাসিনার আরেক উপদেষ্টাসহ গ্রেপ্তার হন। এরপর আনিসুলের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। বুধবার আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম। ওই মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের বাইরে আনিসুলের সম্পদ রয়েছে 146 কোটি 19 লাখ টাকা। এছাড়া তার স্বার্থ সংশ্লিষ্ট 29টি ব্যাংক অ্যাকাউন্টে 665 কোটি 64 লাখ টাকা পাওয়া গেছে। দুদক বলছে, মন্ত্রী থাকার সময় অবৈধ পন্থায় বিপুল অর্থ উপার্জন করেছেন আনিসুল হক। সর্বমোট 665 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আরও জানান, চলমান দুর্নীতিবিরোধী অভিযানে সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধিসহ অনেকে আইনগত পদক্ষেপ এড়াতে বিদেশে রয়েছেন, যাদের অনেকেরই রয়েছে দ্বৈত নাগরিকত্ব। তাই দ্বৈত নাগরিকদের বিষয়ে তথ্য চেয়ে পাসপোর্ট অধিদপ্তর, পুলিশের সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে এই মর্মে তথ্য পাওয়া যায় যে সরকারি কর্মচারীদের এইরূপ একাধিক পাসপোর্ট গ্রহণের মূল লক্ষ্যই হল বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার এবং ভোগ করা। 5ই আগস্টের পর দুর্নীতিবিরোধী অভিযান বেগবান করতে নানা পদক্ষেপ নিচ্ছে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি, এবার দেখবেন। চলন বিলে পার থেকে উঠে আসা জুনায়েদ আহমেদ পলক সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরেরবার দায়িত্ব পান গুরুত্বপূর্ণ আইসিটি মন্ত্রণালয়ের। সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদ ধন্য পলক তথ্য প্রযুক্তি খাতে লুটপাট, কমিশনবাজি সহ বিভিন্ন অনিয়ম করে নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। তার শিক্ষক স্ত্রীর নামে রাজধানী সহ বিভিন্ন এলাকায় ভবন, প্লট, ফ্ল্যাট সহ রয়েছে শত কোটি টাকার সম্পদ। নিজের নির্বাচনী এলাকায় রাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ সবই চলত তার কথায়। রাজত্ব কায়েম করতে বানান 5 স্টার গ্রুপ। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের সারথি জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী হলেও তার ভয়ে তটস্থ থাকতেন প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলারা। সোনার ডিমপাড়া হাঁসের মতোই মন্ত্রণালয়কে নিজ প্রয়োজনে ইচ্ছে মতো ব্যবহার করতেন। বাবার রাজনীতির সূত্রে পলক প্রবেশ করেন ছাত্রলীগের রাজনীতিতে। 2008 সালে নাটোর 3 আসন থেকে জয়ী জুনায়েদ আহমেদ পলক ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। টানা 4 বার হয়েছেন সংসদ সদস্য। 2014 সালে দায়িত্ব পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর। সজীব ওয়াজেদ জয়ের সাথে ঘনিষ্ঠতার সূত্রে পরপর 2 মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। এর সঙ্গে 2018 সালের শেষ দিকে যোগ হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। চলন বিলের পলক হয়ে ওঠেন দেশের তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়ন প্রকল্পের নিয়ন্ত্রক। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। পলকের দুর্নীতির বড় উৎস ছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তৎপরতা, A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক সহ নানা খাত।
আইসিটি খাতের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ পলকের বিরুদ্ধে। এভাবে তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে শত কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে। সিংড়ায় একচ্ছত্র রাজত্ব কায়েম করতে তৈরি করেন 5 স্টার নামে ব্যক্তিগত বাহিনী। অবৈধ বালু উত্তোলন, দখল, চাঁদাবাজি, টেন্ডার এবং রাজনীতি নিয়ন্ত্রণ করত এই বাহিনীর সদস্যরা। পলক বাহিনী শাবল এবং খড়ি দিয়ে আমাকে পিটিয়ে আমাকে জখম করে। 5 স্টারের প্রত্যেকটা সদস্য যে কোটি কোটি টাকার সয় সম্পত্তি করেছে তার নাম ভাঙিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও প্রভাব বিস্তার করতেন পলক। তার শ্যালক রুবেলের বিরুদ্ধে নির্বাচন করার কারণে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পলকের গ্রামের বাড়ি সিংড়ায় তেমন সম্পদ নেই বললেই চলে। তবে তার শিক্ষক স্ত্রী আরিফা জেসমিন কণিকার নামে অনেক সম্পদের তথ্য রয়েছে। এর মধ্যে রাজধানীর গুলশান, ধানমন্ডি, বনানী সহ বিভিন্ন এলাকায় অন্তত 18টি ফ্ল্যাটের তথ্য রয়েছে। অভিযোগ আছে পরিবারের সদস্য ও অনুগত কর্মীদের নামে বেনামে সম্পদের পাহাড় গড়েন পলক। আর শ্যালক ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল হয়েছেন ইটভাটা সহ শত শত বিঘা জমির মালিক। এই পলক বাহিনী, রুবেল বাহিনী চাঁদাবাজ করে এবং পুকুর দখল, মাছ লুটপাট বিভিন্ন প্রমাণ আছে। হাজার হাজার মানুষের বিঘার জমি পুকুর কাটেরা মাটি অন্যভাবে বেচেছে এবং যে কথা বলেছে তাকে ধরে ধরে অ্যারেস্ট করেছে। সিংড়ার চৌরা এলাকায় পুকুরসহ 41 বিঘা জমি কেনেন পলক। এছাড়া সুকাশ ইউনিয়নের আগমুরসন গ্রামে মায়ের নামে কেনেন পুকুরসহ 36 বিঘার বাগান। শহরের মাদারীপুর ও চাঁদপুর সড়ক সংলগ্ন এলাকায় স্ত্রীর নামে রয়েছে প্রায় 5 কোটি টাকা দামের 15% জমি। এটা কিনেছে, এটা সঠিক, আমার বাড়ির পাশে। আর ওই বাজারের মধ্যে আরো 3-4টা জায়গায় কিনেছে, এটা শুনছি। জমিটা আমাদের ওই সিংড়া থানার পলক মন্ত্রীর কাছে পরবর্তীতে বিক্রি করছে এবং আমরা শুনছি যে বাজার মূল্য 4 কোটি টাকা বিক্রি হয়েছে। এছাড়া নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 5 কোটি টাকা মূল্যের জায়গা আছে পলকের। স্ত্রী ও শ্যালকের নামে 2টি ভবন আছে সিংড়া পৌরসভার উপশহর এলাকায়। এছাড়া মা, স্ত্রী এবং স্বজনদের নামে বেনামে চলনবিলের বিভিন্ন মাঠে অন্তত 700 বিঘা সম্পদের তথ্য পাওয়া যায়। 2008 সালে পলকের বার্ষিক আয় ছিল 1,18,000 টাকা। ক্ষমতার কেন্দ্রে থেকে সম্পদের পাহাড় গড়লেও হলফনামায় দেখিয়েছেন কাটছাট করে। 2 লাখ টাকার অস্থাবর সম্পদ 24-এ বেড়ে হয়েছে 3 কোটি 64 লাখ টাকায়। আর 1,10,000 টাকার স্থাবর সম্পদ হয়েছে প্রায় 75 লাখ টাকা। আমার জানা মতে সিংড়াতে তার যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদে যদি আমি হিসাব করি সেটা অন্তত 2,000 কোটি টাকা হয়ে যাবে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি জুনায়েদ আহমেদ পলক ভুল করতে পারেন, কিন্তু কোনো অপরাধ করেননি। জুনায়েদ আহমেদ পলক সিংড়ায় উন্নয়ন, সুশাসন এবং মানবিক রাজনীতির যে উদাহরণ সৃষ্টি করেছেন, এই উদাহরণ 100 বছর থেকে যাবে। পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। 5 আগস্ট সরকার পতনের পর অনেক মন্ত্রী, এমপি পালিয়ে গেলেও দিল্লি যাওয়ার পথে ধরা পড়েন পলক। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এলো ডিসেম্বরে, যার পরিমাণ $263 কোটি 90 লাখ। গত বছরের তুলনায় যা $64 কোটি ডলারেরও বেশি। একক মাস হিসেবে আগে কখনোই এত রেমিট্যান্স আসেনি দেশে। আর চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেমিট্যান্স এসেছে $1,377 কোটি 70 লাখ, যা 2023 সালের একই সময় ছিল $1,080 কোটি। বছর ব্যবধানে বেড়েছে 27.6%। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দেশব্যাপী ছোট মেলা থেকে দেশীয় উদ্যোক্তাদের বাছাই করে আগামীতে বাণিজ্য মেলার পরিসর আরও বড় করা হবে। সঙ্গে তরুণ মেধা এবং উদ্ভাবন কাজে লাগানোর পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সকালে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন উদ্ভাবনের মাধ্যমে রপ্তানি বাড়াতেও জোর দিয়েছেন তিনি। বুধবার সকালে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী আয়োজন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগ বাড়াতে সুদ সহনীয় পর্যায়ে আনবে সরকার, এমনটা জানান বাণিজ্য উপদেষ্টা। রমজানে তেল সহ অন্যান্য পণ্যের দাম কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পর্যায়ক্রমে সুদ ভার সহনীয় মাত্রায় নিয়ে আসা সম্ভব হবে, যা বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। রমজান কেন্দ্রিক পণ্যের মূল্য স্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে।
বক্তব্যে প্রধান উপদেষ্টা বাণিজ্য মেলার নানা দিক তুলে ধরেন। পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত বাংলাদেশের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরিতে জোর দেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। মেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে তরুণ উদ্যোক্তা খোঁজার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে খরচ বহন করবে সরকার। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া, এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। মেলায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের কাজের স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে। 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এবার উৎসব হয়নি। বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী পায়নি নতুন সব বই। এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা। তবে জানুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই। এবার বইয়ের মানে সন্তুষ্ট সবাই। বছরের প্রথম দিন কেন্দ্রীয়ভাবে বই উৎসব না থাকলেও তাতে খুব ভাটা পড়েনি আনন্দের। কারণ প্রথম সকালে নতুন বই হাতে নিয়ে আনন্দিত শিক্ষার্থীরা। তবে এবার বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী পায়নি নতুন সব বই। সরকার পতনের পর পরিমার্জন করে বই ছাপাতে দেরি হয়। সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। নতুন বই পেয়ে অবশ্যই আমাদের সবারই খুব ভালো লাগছে। 3টা বই পেয়েছি, 3টা শুরু করে দিব অবশ্যই, বাট আশা করব যাতে যত দ্রুত সম্ভব হয় সরকার আমাদের বইগুলো দিয়ে দেয়। প্রতিবার ব্যাপক বিতর্ক থাকলেও এবার বইয়ের মান নিয়ে সন্তুষ্ট সবাই। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে বছরের প্রথম দিনই আমরা বই দিতে পেরেছি। আমার বাচ্চা তো এবার ক্লাস 10-এ উঠলো, যে ওদের বইটা সবার আগে দিয়ে দেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নতুন বইয়ের পিডিএফ কপি অনলাইনে উন্মুক্ত কার্যক্রমে এনসিটিভি চেয়ারম্যান বলেন, বিগত সময়ে বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছে আওয়ামী লীগ। উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এ পর্যন্ত আমাদের 41 কোটি বইয়ের মধ্যে গতকাল পর্যন্ত 6 কোটি বই আমরা গিয়েছে, তার সঙ্গে আরো 4 কোটি বই এখনো ট্রাকে ওঠার অপেক্ষায় আছে। বিগত সময় শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি উল্লেখ করে তা বন্ধের চেষ্টার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। কেউ সন্দেহের ঊর্ধ্বে না, সেটা মন্ত্রণালয়ের ভিতরে হোক, বাইরের ব্যবসায়ীরা হোক, মজুদদাররা হোক, সিন্ডিকেট হোক, যেই হোক। এই জন্যই বলছি আমি কাউকে এখন দোষারোপ করছি না, কিন্তু এই অভিজ্ঞতা এবং এটার অনুসন্ধান কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবে। চলতি মাসেই সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়ার কথা জানিয়েছে সরকার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পোষ্য কোটা কমিয়ে 1% করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টার আগে কোটা বাতিল না করলে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে আয়োজিত এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল কোটার যৌক্তিক সংস্কার, কিন্তু বিপ্লব পরবর্তী তা হয়নি, বরং একটি অযৌক্তিক এবং অবৈধ কোটা এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে 2024-25 সেশনে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে আলোচনা থেকে বাদ রেখে সংস্কার জাতির কাছে বিশ্বাসযোগ্য হবে না। জাতীয় পার্টি 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শুরু থেকে অংশীদার। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটি সদস্য নাসির উদ্দিন সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম এবং জাপানেতা ডাক্তার মনিরুল ইসলাম। কর্মীদের জন্য ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি চালু করেছে সুপারস্টার গ্রুপ। ভিন্নধর্মী পদক্ষেপটি হবে মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে এসএসজি সেন্টারে এই পলিসির উদ্বোধন করা হয়। এই পলিসির আওতায় কোম্পানির কর্মীরা ক্যান্সার আক্রান্ত হলে দেশ বিদেশে সব ধরনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাবেন। চিকিৎসার সময় বেতনসহ ছুটি, হোম অফিস এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানানো হয় এই পলিসির আওতায়।
এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন DBC News.tv এর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল।